এসেই ওই বাচ্চাটা যদি অবিবাহিত থাকে, গ্রিন কার্ড হোল্ডারের ওভার 21 মানে ছেলে অথবা মেয়েদের, হ্যাঁ ওই কি যেন বলে, যদি ওই রকম হয়, আপনি তার জন্য সাথে সাথে এসেই আপনার কার্ড আসার দরকার নেই। আপনি যে ওই যে মানে ভিতরে প্রবেশ করলেন সিল চাপড়কে, মানে ওয়েলকাম টু আমেরিকা হয়ে গেল, আপনি তখন থেকে গ্রিন কার্ড হোল্ডার। বিয়ে শাদী করবে না, যেই বিয়ে শাদীটা করলো এটা যদি অ্যাপ্রুভড হয়, আপনার অ্যাজ এ ম্যাটার অফ ল তার গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত যদি এরকম ঘটে, আপনার ওই পিটিশন মানে রিভোকড হয়ে যাবে। এইভাবেই করেই আইনগুলো হয়। এটা নিয়ে যে তাদের কাছে ব্যাখ্যা করে, এটার যে বিভিন্ন স্টাডিজ করে যে কিরকম একটা অবস্থা, দুর্বিষহ অবস্থা, এটা নিয়ে আমার অনুরোধ হচ্ছে যারাই আমাদের বিভিন্ন লেভেলে, বিভিন্ন লোকাল লেভেলে, স্টেট লেভেলে যারাই আছে, এ ধরনের একটা গ্রুপ করা উচিত। এইরকম করে যদি আপনারা বিভিন্ন স্টেট লোকাল লেভেলে আপনারা দেন দরবার করেন, হ্যাঁ, তারা যদি গিয়ে আবার ফেডারেল লেভেলে যে ধরনের লোকজন আছে তাদেরকে দিয়ে যদি এই কেসটা যদি না, মানে এই নীতিটা যদি চেঞ্জ না করা যায়, কোর্ট কাচারে দিয়ে হবে না। কারণ তারা দে উইল হ্যাভ টু গো বাই দ্য বুক, মানে যেই আইএনএ আছে, ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট বা বিভিন্ন রেগুলেশনস আছে, ওগুলা যদি আপনি মানে চেঞ্জ না করেন, যেটা কংগ্রেসের কাজ, সেটা যদি না করা যায়, তাহলে এই অবস্থার ফেরে পড়ে আপনাদের যে কত বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই যে F4 ক্যাটাগরিতে এজ আউট কি ঠিকভাবে ঘটে, মানে ঠিক কিভাবে ঘটে, বা সাধারণভাবে দর্শকদের বোঝার মতো করে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, তাহলে এই বিষয়টি নিয়ে আগে আমরা বুঝে নিই, তারপর আর অনেক প্রশ্ন হয়তো আপনার আলোচনার মধ্যে দিয়ে আসবে। অ্যাটর্নি মিজানুর রহমান। ধন্যবাদ জনাব রানা আহমেদ, সিনিয়র অ্যাঙ্কার, অনেকদিন ধরে সাংবাদিকতা এবং মাস মিডিয়ার সাথে জড়িত। আপনার প্রোগ্রামে আসতে পেরে আমি কৃতজ্ঞ। আর আপনি একটা কথা বলেন, অনেক দূর থেকে জয়েন করেছি, কথাটা ঠিক। আমি এখানে 27 বছর ধরে এখানে ওকালতি করছি। আমি এখানেই সিদ্ধান্ত নেই যে আমি ল পড়বো। বাংলাদেশের ল পড়া হয়ে উঠে নাই। এখানে জুরিস ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে আমি এখানে লয়ার। এই পর্যন্ত 50টা সিটিতে আমি ফিজিক্যালি গিয়ে কেস করেছি, কিন্তু আজকের মতো এই অবস্থাটা হয় নাই। আমি এখানে এসছি, আগামীকাল সকালে আমার টেম্পা ফ্লোরিডাতে একটা কেস আছে, সেখান থেকে আমি বাসায় ফিরতে পারবো না। আমি যাব অরল্যান্ডোতে, সেখানে 24 তারিখে একটা কেস আছে, সেখান থেকেও শেষ নয়। তারপরে মায়ামি যাব, ওখান থেকেই পরের দিন কেস আছে 25 তারিখে, তাও শেষ না। সেখান থেকে ফিরে যাব, কিন্তু যাব বাফলোতে, সেখানে এক ভদ্রমহিলার বাড়ি আরেকজন নিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে এক ধরনের ফ্রড একটা ব্যাপার আছে, সেখানে এক কেস, সেখানে যাব। তারপরে যদি বাসায় বা অফিসে ফিরতে পারি। এই যে এত কিছু হলো, এগুলার পিছনে এই আমার শ্রদ্ধেয় রানা ভাইয়ের মতো বহু সাংবাদিক, বহু মাস মিডিয়ার লোকজন, এর অনেক অবদান আছে। আমি আপনাদেরকে আমার সালাম জানাই। হ্যাভিং সেড দ্যাট, যে প্রসঙ্গটা আপনি বললেন যে হ্যাঁ, একটা বড় সমস্যা হচ্ছে যে একটা ফ্যামিলিতে যার প্রিন্সিপাল বেনিফিশিয়ারি হয়তো কারো ভাই বা কারো বোন, আপনি F4 ক্যাটাগরির কথাটা তুললেন যেহেতু, তো উনি যখন অনেক, যেমন একটা প্রায়োরিটি ডেটের ব্যাপার আছে, তো ওইটা যখন কারেন্ট হলো, হ্যাঁ, প্রথমে তো USCIS এ আবেদন করা হলো, পিটিশন করা হলো, সেটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। ওইটা কারেন্ট হতে হবে সেই 12-13 হুনোজ, এখন মানে এখন আর এটা ট্র্যাক রাখা যাচ্ছে না। হ্যাঁ, তো গেল, তো ওটা করে আপনি কারেন্ট হলে আপনি তখন নেক্সট লেভেলে যাবেন, সেটা ওই আমেরিকার ভিতরেই, সেটা হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টারে। ওখানে বেশ কিছুদিন আপনি অনেক কাজ টাজ করলেন, গেল করে, এটা যখন DQ, মানে D ফর ডেভিড, কিউ লাইক কোয়ালিটি, হ্যাঁ, আপনি ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হলেন, তখন এটা যাওয়ার কথা আপনার যার যার দেশের কনসুলেটে। সেখানে আরেক মানে মানে কি যেন বলে অপেক্ষার পালা, সেগুলো হলো। এর মধ্যে যেই দুর্ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে বোধহয় রানা ভাই চাচ্ছেন আমি আপনার সাথে আলাপ করি। আপনার ফ্যামিলির প্রত্যেকের জন্য, মানে যাদের মানে সম্ভাবনা আছে, তাদের প্রত্যেকের জন্য কাগজপত্র আসলো, আপনি ফি দিলেন, সমস্ত কাগজপত্র দিলেন, DQ হলো প্রত্যেকের জন্য। তারপরে
আপনি যখন তারপরে বহুদিন পর পর কিছু কিছু লাভ লেটার পেলেন 2 মাস পর পর যে আপনি অপেক্ষা করুন ইত্যাদি ইত্যাদি, তারপরে শেষ পর্যন্ত হয় গেলেন ইন্টারভিউতে, আপনি সবাইকে নিয়ে গেলেন কারণ প্রত্যেকের জন্য ইন্টারভিউ নোটিশ আসছে। ওখানে গিয়ে শুনেন অমুক আপনার ওই ছেলেটা, অমুক আপনার মেয়েটা, আর তার ইন্টারভিউ নেওয়া যাবে না বা তাকে ভিসা দেওয়া যাবে না। কি ভয়ঙ্কর কথা, এরকমের রেগুলার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো না ঠিক আছে, খুব সহজ কথা না, কিন্তু তারপরও ওনারা ওনাদের ভিসা হলো, ওনারা চলেও আসলেন। এখন ধরেন ওই ছেলেটার বয়স মানে 21, 22, 23, কত বয়স তার, ওই বাচ্চাটার, ওই ছেলেটা বা ওই মেয়েটার, তাকে কই রেখে আসেন আপনি, কার কাছে থাকে? আর থাকলে তারপরে সে বাচ্চা একটা ছেলে, একেবারে টিন এজ না, কিন্তু তারপরও আপনি চিন্তা করেন, আপনার বাচ্চাটার কথা চিন্তা করেন, 24 বছরের একটা ছেলে, 24 বছরের একটা মেয়ে, তাকে যদি এরকম ফেলে আসতে হয়, তখন সে কোন বিপদে পড়ে, কোন সংসর্গে পড়ে, মানে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। এদিকে আপনি যদি আবার না আসেন, আবার এখানে যদি আপনি দীর্ঘদিন গিয়ে দেশে থাকেন, আপনার গ্রিন কার্ডটা নষ্ট হয়ে যায়। ফলে এটা একটা অত্যন্ত ক্ষতিকর একটা সিচুয়েশন। তো এর বিভিন্ন রকমের কোর্ট কেস হয়েছে, কোর্ট কেস হয়েছে, কোনো সমাধান নেই, একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে, কোনো কাজ হয়নি। কারণ এটা হচ্ছে অল দে হ্যাড টু ডু ইট এট দ্য অ্যাটর্নি জেনারেল লেভেল। এবং এই জিনিসটা হয়েছিল মানে কোন এক আমলে, সেই আমল খুব মানে ভয়ঙ্কর আমল না, সবচেয়ে রিসেন্ট ইতিহাসে সবচেয়ে যে আমরা যে খুব ভালো অবস্থায় ছিলাম, মানে নামটা দরকার নেই, ওরকম একটা সময়ে এরকম হলো। ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে যখন রায়টা আসলো, তারা ইজিলি এটা রেগুলেশনটা চেঞ্জ করে দিতে পারতো, তাদের কংগ্রেস তাদের হাতে ছিল, মানে হাউস তাদের হাতে ছিল, এটা পাশ করে দিতে পারতো, তারা করে নাই। আমরা আরেকটা জিনিস কি চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি আসলেন, এসেই ওই বাচ্চাটা যদি অবিবাহিত থাকে, গ্রিন কার্ড হোল্ডারের ওভার 21 মানে ছেলে অথবা মেয়ে, যে ওই কি যেন বলে, যদি ওই রকম হয়, আপনি তার জন্য সাথে সাথে এসেই, আপনার কার্ড আসার দরকার নেই, আপনি যে ওই যে মানে ভিতরে প্রবেশ করলেন, সিল চাপড়কে মানে ওয়েলকাম টু আমেরিকা হয়ে গেল, আপনি তখন থেকে গ্রিন কার্ড হোল্ডার। মেক শিওর আপনার জাস্ট আইডিটা নাই, গ্রিন কার্ডটা আসলে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো এই যে আপনি অ্যাপ্লাইটা করে দিলেন, তখন আমরা চাইলাম আপনার ওই যে অরিজিনাল প্রায়োরিটি ডেটটা, ওইটা পাওয়া যায় কিনা, ওটার জন্য বহু এবং প্লসিবল কোর্ট কেস আছে, ল আছে, কেস ল আছে ইত্যাদি, আমরা ওগুলো দিয়ে চেষ্টা করলাম। দ্য আনসার ইজ নো। তাহলে কি দাঁড়ালো, আপনাকে আবার সেই মানে F2B ক্যাটাগরির যে প্রায়োরিটি ডেটের ওই ভেজালে পড়লো। এখন এই যে মেয়েটা, তার বয়স 25 কি 27, তারপরে ছেলেটা, এরা কি একসময় বিয়ে শাদী করবে না? যেই বিয়ে শাদীটা করলো, এটা যদি অ্যাপ্রুভড হয়, আপনার অ্যাজ এ ম্যাটার অফ ল, তার গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত যদি এরকম ঘটে, আপনার ওই পিটিশন মানে রিভোকড হয়ে যাবে। তাহলে কি যে একটা অবস্থা। এটার জন্য যেটা দরকার, যে যারাই আমাদের কমিউনিটিতে, অন্যান্য কমিউনিটিতে যারা তাদেরকে চেনেন ইত্যাদি, যদিও এটা ফেডারেল সাবজেক্ট, তারা এটা নিয়ে ফেডারেল লেভেলে যারা আছে, যে কংগ্রেস পার্সন যারা আছে, সিনেটর আছে, তাদের কাছে দেন দরবার করা উচিত। করলে মানে মেইন ব্যাপারটা হচ্ছে, এবং এইভাবেই করেই আইনগুলো হয়, এটা নিয়ে যে তাদের কাছে ব্যাখ্যা করে, এটার যে বিভিন্ন স্টাডিজ করে যে কিরকম একটা অবস্থা, দুর্বিষহ অবস্থা, এটা নিয়ে আমার অনুরোধ হচ্ছে, যারাই আমাদের বিভিন্ন লেভেলে, বিভিন্ন লোকাল লেভেলে, স্টেট লেভেলে যারাই আছে, এ ধরনের একটা গ্রুপ করা উচিত। এবং এই যে TVN24 কর্তৃপক্ষ, আরো বিভিন্ন যে আমাদের সম্মানিত বিভিন্ন রকমের সম্মানিত লোকজনরা আছেন, নেটওয়ার্ক আছে, পত্রিকা আছে, প্রিন্ট মিডিয়া আছে, সমাজের বিভিন্ন প্রচুর অর্গানাইজেশন আছে, তাদের যারা সম্মানিত লোকজন আছেন, মুরব্বীর লোকরা আছেন, তারা বসে এইরকম করে যদি আপনারা বিভিন্ন স্টেট, লোকাল লেভেলে আপনারা দেন দরবার করেন, তারা যদি গিয়ে আবার ফেডারেল লেভেলে যে ধরনের লোকজন আছে, তাদেরকে দিয়ে যদি এই কেসটা যদি না, মানে এই নীতিটা যদি চেঞ্জ না করা যায়, কোর্ট কাচারে দিয়ে হবে না। কারণ তারা দে উইল হ্যাভ টু গো বাই দ্য বুক, মানে যেই INA আছে, ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্ট, বা বিভিন্ন রেগুলেশনস আছে, ওগুলা যদি আপনি মানে চেঞ্জ না করেন, যেটা কংগ্রেসের কাজ, সেটা যদি না করা যায়, তাহলে এই অবস্থার ফেরে পড়ে আপনাদের যে কত বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে।
এডিক্টেড হয়ে যাচ্ছে। ইউএস কংগ্রেসে কি কখনো এই নীতি পরিবর্তনের জন্য কি আলোচনা হয়েছে আপনার জানা মতে? আমার জানা মতে প্রচুর কথাবার্তা হচ্ছে, কিন্তু এটার জন্য যে রিয়েলি বিল পাস করার জন্য দুই মানে এটা যে একটা উভয় পক্ষ মিলে যে বিল পাস করার যে ব্যাপারটা, ওই পর্যায়ে পর্যন্ত সেই লবিংটা হয়নি।